বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় আহাজি এ বসন্তে। এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, কত এত পাখি থাক, গায়। তোকে আর গানটা গাইতে হবে না। কি হলো? কি হলো তুই বুঝতে পারছিস না? ভুলভাল গাইছিস। গাইবিটা কি করে? তোর তো মনটা নেই। মন যথেষ্টই আছে, তুই পারছিস না সেটা বল। শোন, তোর কাছে আমার নাচটা শিখতে হবে না। নাচ আর গানটা আমি তোর থেকে যথেষ্ট ভালো জানি। তাই বহরমপুর থেকে কলকাতায় এসে একা বাড়ি ভাড়া নিয়ে স্ট্রাগল করে যাচ্ছি। দলে আমার একটা তাই ক্রেজ আছে। ক্রেজি গলের জন্য এবার দলটাই না উঠে যায়। এই শোন, এখন তো তোর আর আমাকে ভালো লাগবে না। শরীরটা পুরনো হয়ে গেছে না? এখন তো আবার নতুন শরীর চাই। সালা সব ছেলেরা এক, নতুন মেয়ে দেখলে চিপ থেকে তার লালা পড়ে, আর দুদিন পরে শরীরের মোহটা কেটে গেলে আবার নতুন শরীর। এনাফ ইজ এনাফ, বাড়াবাড়ি করিস না। আমি তোর বাপের চাকর না যে যখন যা বলবি তাই করতে হবে। আমার বাপের চাকর কেন হতে যাবি? তুই তো শ্রীময়ীর চাকর। তোদের মধ্যে গোপনে গোপনে কি চলছে সেটা কি আর আমি জানি না? তুই এখন এখান থেকে প্লিজ যা, আমাকে একটু একা থাকতে দে। যা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। তুই প্লিজ যা, আমার একটু একা থাকতে দে। তুই সবসময় এরকম ভাবিস কেন বলতো? কেন? আমার ভাবনাটা কি ভুল? 100 বার ভুল। তুই দলের সিনিয়র মেম্বার, তুই যদি এইভাবে ভাবতে থাকিস তাহলে কি করে দল চলবে বলতো? কেন? তুই তো আছিস, তুই চালাবি। নিবি? আমি, তুই আর কবিরদা এক ভাবনা নিয়ে একসঙ্গেই দলটা তৈরি করেছিলাম। সেটা নিশ্চয়ই তুই ভুলে যাসনি। সেটা আমি কখনোই ভুলতে পারবো না। তাহলে তাহলে আর কি? তাহলে কবিরদা তোকেই তো দলটা দিয়ে গেছে। কি বলছিস কি? দলটা শুধু আমার একার, তোর নয়। তুই এই দলের সব থেকে পুরনো মেম্বার। কতদিন ধরে এই দলে তুই কাজ করছিস, নিজের যোগ্যতায় আজকে দলকে এই জায়গায় নিয়ে গেছিস। সাধারণ মেম্বার হিসাবে, ডিরেক্টর হিসাবে নয়। তোকে তো কতবার বলেছি তুই এবার একটা নাটকের ডিরেকশন দে, কিন্তু তুই তো রাজিই হোস না। ভিক্ষা দিবি? ভিক্ষাতে পেট ভরে, মন ভরে না। আমার আর কিছু বলার নেই। আচ্ছা আচ্ছা পঙ্কজ দা, কবিরদা তো আমাকেও ডিরেক্টর করতে পারতো, তোকে কেন করলো? জানি না। আমি তোকে কোনো দোষ দিই না, কাটি করেছি ওই রুচিরা, তোর প্রতি ওর। কি বলছিস কি? মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস। আচ্ছা, তোর রুচিরাকে নিয়ে কি প্রবলেম বলতো? আমার আমার তো কোনো প্রবলেম নেই। তাহলে তাহলে আর কি, রুচিরা নিজেও কাজে থাকলো না, আর কবিরদার জীবনটা স্পয়েল করলো। থাক, আর পুরোনো কথা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। সামনে বসন্ত উৎসবের প্রেস্টিজিয়াস শোটা হয়ে যাক, তারপর দলের মিটিং ডাকবো। তখনই ঠিক হবে আমরা ফিউচারে কে কিভাবে থাকবো। তুই একটু বস, চা নিয়ে আসছি। রুচিরা, তুই তো একটা সময় আমাদের দলে কত পাঠ করেছিস। তোর গানে জুড়ি মেলা ভার। তুই মঞ্চ টেলিভিশন কাঁপিয়ে দিয়েছিস। এবারের মতো আমাদের একটু উদ্ধার করে দে না বোন, তা না হলে তো পারফরমেন্সটাই বন্ধ করে দিতে হবে। না গো পঙ্কজদা, আমি পারবো না। তোমরা অন্য কোনো কিছু ভাবো। আমি অন্য কিছু ভাবতে পারছি না। এবারে তোকে পারফরমেন্সে নামতেই হবে। আমাকে এত জোর করছো কেন পঙ্কজদা? জানো না, আমি আর কোনো কালচারাল ইভেন্টের মধ্যে নেই, ভালো লাগে না। মা, দেখ তো, মনে হয় তোর বাপি এলো। সরি গো পঙ্কজদা, কিছু মনে করো না, আমি পারবো না। কে ডিরেক্টর সাহেব, কতক্ষণ? এই তো মিনিট 15 হলো। তোমরা বসো, আমি কফি করে নিয়ে আসি। তারপর নাটকের খবর কি? তুমি বসো না মা, আমি কফিটা বানিয়ে আনছি। ডাক্তার বাবু, মেয়ে তো বড় হয়ে গেল। এখন তো আর মেয়ে নেই, আমার মা হয়ে গেছে। স্যারের সামনে বললে কিন্তু এবার আমার সব কথা শুনতে হবে। তোর কোন কথাটা আমি শুনি না? সিগারেট, সেটা কবে ছাড়ছো? ঠিক হয়েছে, আমার কথা তো শোনো না, মেয়ের কাছে এবার আচ্ছা জব্দ হবে। তারপর
খবর টবর কি, নাটক কেমন চলেছে? সেই জন্যই তো আসা। সামনে বসন্ত উৎসব, সরকারি নাট্য উৎসবে আমাদের দল নাট্যমঞ্জরি একটা শো পেয়েছে। ডাক্তারবাবু বুঝতেই তো পারছেন এই শোটা যথেষ্ট প্রেস্টিজিয়াস শো। অফকোর্স। আরে কি হয়েছে জানেন তো, ওই আমাদের দলে যে মেন ফিমেল কাস্টিং করছিল সে কোনো একটা ওটিটির কাজে নাকি বাইরে চলে যাচ্ছে। সর্বনাশ। তাহলে তাই পঙ্কজদা এখন আমাকে দিয়ে করানোর জন্য উঠে পড়ে গেছে। ঠিকই তো বলেছে। তাহলে প্রবলেমটা কোথায়? কিন্তু রুচিরাই তো রাজি হচ্ছে না। কেন? আমি তো বলেইছি আমি আর পারফরমেন্স করব না। কিন্তু প্রবলেমটা কোথায়? মামও তো ওই দলে কাজ করছে, একসময় ওটা তো তোমারও দল ছিল। তাছাড়া এখন আমার বাইরে যাওয়ার কোনো প্রোগ্রাম নেই, মামেরও পরীক্ষা নেই। দেখছিস তো রুচিরা, ডাক্তারবাবুও বলছেন তুই আর না করিস না। আমাকে একটু ভাবতে সময় দাও পঙ্কজদা, আমি তোমাকে পরে জানাচ্ছি। এই যে খুকি শোনো। আমি খুকি নই, যথেষ্ট বড় হয়েছি। আমার নাম সোহিনী, সোহিনী সেন। হাসির কি হলো? বলুন কি বলতে চান? বলছিলাম এই পাড়াতে পঙ্কজ মিত্র থাকে না, তার ফ্ল্যাটটা কোথায় বলতে পারো? ও, আপনি স্যারের বাড়ি যাবেন? হ্যাঁ। সেটা তো এই পাড়ায় নয়, ওই দিকের পাড়ায়। ও আচ্ছা। নাটক শিখতে চান বুঝি? তবে এখন তো কয়েক মাস আপনাকে বসে থাকতে হবে। নতুন নাটক শুরু হলে তখন আপনি পাঠ পাবেন। না, আমি আর নাটক শিখে কি করব, কদিন বাদে তো চলেই যাব। পঙ্কজ বুঝি তোমার স্যার হয়? হ্যাঁ তো, নাটকের স্যার। আমি তো রিহার্সালেই যাচ্ছি, চলুন না আমার সঙ্গে। না না, আজ হবে না, আমার একটু কাজ আছে বুঝলে। তুমি আমাকে বলে দাও, পরের দিন আমি ঠিক চিনে চলে যাব। এখান থেকে এগিয়ে গেলে ডান দিকে যে রাস্তাটা বেঁকে যাচ্ছে, বাদিকের থার্ড সাইডটা। আচ্ছা ঠিক আছে। আপনি স্যারকে চেনেন? আপনার নাম কি? আমার নাম কবির, কবির সান্যাল। তুমি কবির স্যার? তুমি আমাকে চিনলে কি করে? পঙ্কজ স্যার, নবীর আঙ্কেল তো সবসময় তোমার কথা বলে। তুমি নাকি আমাদের দলের ডিরেক্টর ছিলে, আর তুমি নাকি খুব রাগী। পায়ে হাত দিতে হবে না। কেন? ডিরোজিওর নাম শুনেছো? সোশ্যাল রিফর্মার। হ্যাঁ, কোনো মানুষ এতটাও ছোট হতে পারে না যে সে আরেকজনের পায়ে পড়বে, আবার ঠিক তেমনি কোনো মানুষ এতটাও বড় হতে পারে না যে আরেকজনকে সাথে পায়ের তলায় রাখবে। কিন্তু আমি তো তোমার থেকে অনেকটাই ছোট। তাতে কি হয়েছে, বয়সটা কি বন্ধুত্বে বাধা হতে পারে? তাহলে আজ থেকে আমরা বন্ধু হলাম। আমি তোমাকে কবির বলেই ডাকবো, তুমি আমাকে মাম বলে ডেকো। বাড়িতে আমাকে সবাই মাম বলেই ডাকে। ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে যে তোমার দেখা হয়েছে এটা কিন্তু তুমি কাউকে বলবে না, তোমার স্যারকে তো নয়, আর কাউকেও না। ও, তুমি সারপ্রাইজ দিতে চাও? হ্যাঁ। ওকে, আমি কাউকে কিচ্ছু বলবো না। টাটা। টাটা। ব্যাস, ধর তাহলে শুরু করি। ভুল হলে ধরে দিবি। হ্যাঁ, রাজা আজ প্রজাদের মধ্যে নেমে এসেছে উৎসবে যোগ দিতে। এ উৎসব সকলের উৎসব, রঙের উৎসব। কিন্তু রানীর মন যে অন্য সুরে বাজছে আজ, রাজা কি নাগাল পাবে তার? কি হলো, বেরো। একই রানী, বসন্ত উৎসবে তোমার মুখ মলিন কেন? কোনো রং লাগেনি তোমার কপলে? কুঞ্চিত কম্পমান ওষ্ঠাধারে কোন দুঃখের লিপিকা আঁকা? দাদা, ময়ূকের এখানে এসে আমাকে ধরার কথা ছিল না? আমি তো সেটাই দেখছি, তোর কিছুই মনে থাকে না, নাটকে কোনো ইনভলভমেন্টই নেই। হ্যাঁ, তোর মনটা কোথায় থাকে? হ্যাঁ, ওর তো কবিতা আছে, খেলা বুঝে যেত। রাজ্যকে যেমন কম্পোজিশন মুখস্থ করাতো, এখনকার তো সব সুখের পায়রা, আসবে যাবে প্রেম করবে, আর ইনভলভমেন্ট দিয়ে আর কি হবে? ডিরেক্টর তো বলছেই, তোমাকেও বলতে হবে? সরি ভাই, আমি তো ডিরেক্টর নই, আমার বলার কি অধিকার আছে? তাহলে ক্ষমা করে দিস। ময়ূক, দলের সিনিয়র মেম্বারদের সঙ্গে এভাবে কেউ কথা বলতে হয়? এটা একটা সাংঘাতিক বড় অফেন্স। না না, ময়ূক তো ঠিকই বলেছে, আমি কি ডিরেক্টর, আমার বলার কি অধিকার আছে? নিবি, ময়ূক তোর ভাইয়ের মতো, একটু ক্ষমা করে দে না রে বাবা।
ভাইয়ের মতো। ভাই তো নয়। চল পঙ্কজদা, চল রিহার্সালটা শুরু কর। একই রানী, বসন্ত উৎসবে তোমার মুখ মলিন কেন? কোনো রং লাগেনি তোমার কপালে? লিপস্টিক এনেছিস? এনেছি। কেন? এটা দিবি? কি করবি? এটা দে না। স্যার জানতে পারলে কিন্তু তোকে আমাকে দুজনকে খুব বকবে। বাবা জানতে পারবে না, তুই দে তো। আমার এই লিপস্টিকটা প্রায় শেষ। তুই আরেকটা কিনেছিস, আমাকে দিয়ে দে। তারা খোঁজ করনি, খুঁজে দেখনি তোমার রানীর বুকের ভেতরে লুকিয়ে থাকা ব্যথা, অভিমানের অশ্রু জমতে জমতে আজ সাগর হয়ে গেছে। কি হলো? স্যার যদি জানতে পারে আমি কিন্তু বলে দেবো তুই জোর করে নিয়েছিস। বাবা জানতে পারবে না, তুই চাপ নিস না। বাবা, এটা নিচের ঘরে যাচ্ছি। কেন? ওয়াশরুমে যাবো, বড়। আমাকে তোমার পেট খারাপ নাকি? আরে না না, পেলো যে। ও আচ্ছা, ঠিক আছে যা, আর বাথরুমের কলটা কিন্তু বন্ধ করবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা যা যা। পৃথিবীর সমস্ত রং ঝর্ণার মতো ঝরে পড়ুক আজ আমাদের ওপরে। দেখলি তো, সেই 17 ইঞ্চি গোটাতে শুধু তুই আর আমি আছি। কেন, মা মতো আছে। একজন উদাহরণ হতে পারে, সবাই তো নয়। বাদ দে না, পারফর্মার তো সবাই, আর্টিস্ট কজন হতে পারে? বিশ্বাস কর, আমার আর সিনেমার মধ্যে তেমন কিচ্ছু নেই। আমরা জাস্ট বন্ধু। এমন বন্ধু যার সাথে একাডেমিতে নাটক দেখতে যেতে হয়, তাও আবার আমাকে না জানি। আরে আমার নাটক দেখার কোনো ইচ্ছেই ছিল না, সিমই জোর করলো। ওর কাছে দুটো পাস ছিল, আর একাডেমির পাস সহজে কি পাওয়া যায় বল? ও হ্যাঁ, তাই পাঁচ দুটোকে নষ্ট না করে নাটক দেখতে চলে গেলি। তা কি নাটক দেখলি তোর? ওই তো গল্প, কিন্তু গল্প নয়। তাছাড়া তোর তখন এক্সাম চলছিল, তুই বলেছিলিস আমি এক্সামে বিজি আছি। আর ভালো নাটক মিস করিস না। অভিনেতা হতে গেলে শুধু নিজে অভিনয় করলেই হয় না, অন্যের অভিনয় দেখতে হয়, এটা তুই বলেছিলিস। ও আচ্ছা, আমি যা বলি তুই সব কথা শুনে চলিস, যা বলি অক্ষরে অক্ষরে মেনে চলিস, তাই অন্য মেয়ের সঙ্গে নাটকটা দেখতে চলে গেল। দেখ, আমি জানতাম ঝামেলা হবে, তাই তোকে কিছু বলিনি। কিন্তু কোন ছোট লোকের বাচ্চাটা যে আমার পেছনে কাটি করবে সেটা আমি বুঝতে পারিনি। ইনফ্যাক্ট আমরা প্রেম করতে যাইনি, শুধুই গেছিলাম নাটক দেখতে। আচ্ছা, এখন সে ছোট লোকের বাচ্চা হয়ে গেল, আর তুই কোন ভদ্রলোকের বাচ্চা রে? এই শোন, কথাটা আমাকে নিবিড়দা বলেছে। ও তোদের দুজনকে একসঙ্গে একাডেমিতে দেখেছে, আর কি কি দেখেছে সেটা বলেনি। অর্থাৎ তোর এখানে নিজেকে জাস্টিফাই করার মতন কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। আজ থেকে তুই চলবি তোর পথে, আর আমি চলবো আমার পথে। ওকে, বাই। আরে কবির, তুমি এখানে থাকো? হ্যাঁ, তুমি এখন কোথা থেকে আসছো? রিহার্সাল থেকে। তুমি গেছিলে স্যারের কাছে? না, এখনো যাওয়া হয়নি, যাব। কবিরদা ফিরেছে, আমাদের কাউকে কিছু জানায়নি তো? আসবে নাকি আমার ঘরে? হ্যাঁ হ্যাঁ, চলো। মাম কবিরদার নাম ধরে ডাকছে, কবিরদার সাথে একা ঘরে চলে গেল। ছি ছি ছি, এটা আমাকে পঙ্কজদাকে জানাতেই হচ্ছে। ভাই, এই এটা কার থেকে পেয়েছিস? হ্যাঁ, কার থেকে পেয়েছিস? কে দিয়েছে? হ্যাঁ, তোর লজ্জা করা, তোর মেয়ে সত্ত্বে লজ্জা করা না? হ্যাঁ, কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস এইভাবে জীবন চালাবি? তুই কি একটা মেয়ে, লোকে জানলে কি বলবে? সবাই সেটা তোকে খাপাবে, তুই সেটা সহ্য করতে পারবি? এত করে বলি আমার কথা তোর কানে জানে না। এবার থেকে তোকে ঘরে আমি বন্ধ করে রাখবো। তুই দেখি এটা কি মেরে ফেলবি নাকি? এই ছেলেকে নিয়ে আমি কি করব? আর একজন তো আমাকে শাস্তি দিতেই ট্যাং করে চলে গেল।
কি আর করবি পঙ্কজদা, একটু চোখে চোখে রাখ, আর তো কোনো উপায় নেই। কারো উপায় কেউ বের করে দিতে পারে না, যার যার নিজের উপায় নিজেকেই করে নিতে হয়। কবিরদা, তুমি কবে এলে? আরে একটা খবর দিলে না। প্রশ্নের উত্তরগুলো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবো নাকি একটু বসতে পাবো? আরে না না, বসো বসো। পঙ্কজ, এটা তোর ছেলে তো? তোমার নাম কি? ভালো নাম পীযূষ, ডাক নাম পাপাই। বাহ, দুটো নামই খুব সুন্দর তো। আর সুন্দর, কতদিন যে ছেলে থাকবে সেটাই জানি না। আচ্ছা, এই সমস্যা। তুইও শেষ পর্যন্ত এই ভুলটা করলি পঙ্কজ। দেখো না দাদা, ছেলেটা খালি মেয়েদের মতো সাজে, আর পঙ্কজদা শুধু ওকে পেটায়। কেন? এতে দোষটা কোথায়? কি বলছো কবিরদা? এরকম হলে ওর ভবিষ্যৎটা কি হবে? প্রতিটা ছেলেকে ছেলে আর প্রতিটা মেয়েকে মেয়েই হতে হবে? মানুষ হলে হবে না? বড় হয়ে কি করবি? নাটক করবি বাবার মতো? নাটক তো করবোই, তার সঙ্গে আমার ইন্টারেস্ট মহাকাশ। কি জানিস স্পেস সম্বন্ধে? বেশি কিছু না, ইন্টারনেটে যতটুকু মেলে। বড় হয়ে আমি স্পেস সায়েন্টিস্ট হব। বেশ, তো তুই মহাকাশ নিয়ে গবেষণা করতে চাস, ঠিক আছে, আমি তোকে ব্যবস্থা করে দেবো, তোর কাউকে বলতে হবে না। কিন্তু তার আগে মাধ্যমিকটা তো ভালোভাবে পাস কর। রেজাল্ট ভালো হলে বাকি সব এমনি হয়ে যাবে। সত্যি বলছো? 100%। তাহলে তোর সমস্যার সমাধান হলো তো? যা বাবাই, মুখে রং তুলে পড়তে বস। আমি চা করার সময় তোর দুধটা গরম করে দিচ্ছি। হ্যাঁ, এবার বলি। দিন 10 করে এসেছি, হাতে মাসখানেক সময় নিয়ে। বাবা মা নেই, ফ্ল্যাটটাও খালি পড়ে আছে, ওটা সেল করে দেবো। সে কি? আচ্ছা কবিরদা, বাবা মা না থাক, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ না থাক, তোমার আমাদের কথা একবারও মনে পড়ে না? তুমি কিন্তু আমাদের নাটক করতে শিখিয়েছিলে, আর এখন সেই তুমি। এতদিন ছিলাম না, তোদের কিছু কি আটকেছে? দাদা, কারোর জন্য কিছু আটকায় না। আমি বা নিবিড় না থাকলেও দল কিন্তু চলবে, কিন্তু কারো কারোর জন্য কারোর কিছু আটকে যায়, সেটা হয়তো খালি চোখে দেখা যায় না। আমার জন্য কোনোদিন কারো কিছু আটকায়নি। এটা কিন্তু তুমি পার্সোনালি বলছো দাদা। রুচিরা তোমার মধ্যে কি হয়েছিল সেটা কিন্তু আমরা জানি না। দল কিন্তু সাফার করেছে দাদা। নিবিড়, চুপ কর। কি বলছিস? কি কার সামনে কি বলছিস? একটু ভেবে বল। না, বলুক। ওর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করে থাকে, আমি তার উত্তর দিতে তৈরি আছি। ইনফ্যাক্ট তখনও ছিলাম। থাক না দাদা। না, থাকবে কেন? হ্যাঁ, এটা সত্যি যে রুচিরার সঙ্গে আমার সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। ব্যাঙ্গালোরে সেই চাকরিটাও তখন সবকিছু ঠিক হয়ে গেছে, পোস্টটাও ভালো। রুচিরা আমার সঙ্গে যেতে চায়নি। রুচিরা কিন্তু এখন আর কোনো কালচারাল ইভেন্টের মধ্যে নেই, ও কিন্তু এখন ঘোর সংসারী। জানি, যে দম্ভেও আমার সঙ্গে ব্যাঙ্গালোর যেতে চায়নি সেটা ওর জীবনে আসেনি। ও গায়িকা বা নায়িকা কিছুই হতে পারেনি। কিন্তু রুচিরার বাড়ির সবাই তো রাজি ছিল তোমাদের বিয়েতে। শুধু রুচিরা ছিল না, ও বেশি জোর দিয়েছিল কেরিয়ারের ওপর, সম্পর্কের ওপর নয়। তবে ও কিন্তু তোমাকে সত্যি খুব ভালোবেসেছিল। জানি না। কি রে, ফ্ল্যাটটা নতুন করে সাজাচ্ছিস নাকি? বাহ, একটু আগে বলছিলি না যে আমি তোদের খবর রাখি কিনা? গত 2 বছরে তোরা 2টো নাটক এই ওয়েস্ট বেঙ্গলের নর্থ সাউথ মিলিয়ে প্রায় 60টার ওপর শো করেছিস। দিল্লিতেও 2টো শো করে এসছিস। নিবিড় কয়েকটা জায়গা থেকে বেস্ট অ্যাক্টর পেয়েছে, আর তুই 2টো জায়গায় বেস্ট ডিরেক্টর। বাবা, সত্যি তুমি এত খবর রাখো? দলে বেশ কিছু নতুন ছেলে মেয়েও এসেছে, কিছু পুরনোরা বেরিয়ে গেছে। আজ আমি উঠি রে, পরে একদিন কথা হবে। সে কি গো, উঠি কি? একটু চা বানাই, বসো। না না, অফিসের কয়েকটা মেল চেক করতে হবে, বুঝলি। আমি এখনো বেশ কয়েকদিন আছি কলকাতায়, চাটা তো পরেও যে কোনো একদিন হতে পারে। ঠিক আছে, চলি।
হ্যাঁ, আর শোন, ছেলেটার মা নেই, ওকে অত মারিস না। চলি রে। যে কারণে এসেছিলাম পঙ্কজদা, কি? কবিতার ফিরে আসার কারণটা কি তুই জানিস? হ্যাঁ, ওই তো বললো ওই ফ্ল্যাট বিক্রির জন্য। যে কোনো ভাবে মামির সাথে কবিতার যোগাযোগ হয়। কি বলছিস কি? কি হচ্ছিল এখন ঘর সংসারে? এখন আর মা নয়, মেয়ে। কি কি বলছিস কি? তোর কি মাথা মাথা খারাপ হয়ে গেছে? বিশ্বাস না হয় চোখ কান খোলা রাখ, নিজেই টের পাবি। আমি পেয়েছি বলে জানাতে এলাম। আচ্ছা চলি। আজ কি তোমার ওটি আছে? হ্যাঁ, ওই যে বলছিলাম না একটা ক্রিটিক্যাল কেস ছিল, আজ সেই পেশেন্টেরই অপারেশন। তাহলে তো লাঞ্চ টাঞ্চ করবে না? না না, তা কেন, ওটি করতে আর কতক্ষণ? তুমি যে বলছিলে যে কি ক্রিটিক্যাল কেস আছে। না না, তেমন কিছু নয়, তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে কিছু স্পেশাল আছে নাকি? না, ওই কুকিজ বানিয়েছিলাম। ঠিক আছে, লাঞ্চে যদি সময় না পাও পরে সময় মতো খেয়ে নিও। জো আজ্ঞা বেগম সাহেবা। মাম্মা, আমি নিয়ে গেলাম। নিয়ে যাবি কোথায়? বন্ধুর কাছে, তোমার বানানো কুকিজ। আজ যে কলেজ যাবি না বললি? কলেজের বন্ধু না। সে আবার কোন বন্ধু? দেরি হয়ে যাচ্ছে, তোমাকে ওসব পরে বলবো। ছেলে বন্ধু? হ্যাঁ, উফ, তুমি না, ওসব প্রেম টেম কিছু না, আমার থেকে অনেক বড়, বাপির বয়সী। এটাই আমার ফার্স্ট এন্ড ফাইনাল বয়ফ্রেন্ড। বাই মাম্মা, বাই বাপি। সাবধানে যাবি। মেয়েটাকেও তৈরি করেছো তোমারই মতো, সবকিছুতেই শুধু মজা আর মজা। কেন, তোমার রবি ঠাকুরই তো বলেছে জীবনটাকে হেসে হালকা করে রাখা, এটাই তো আসল ব্যাপার। বুঝলাম। ও, রবি ঠাকুর বলাতে একটা কথা মনে পড়ে গেল। কি? তুমি রিহার্সালে যাচ্ছ তো? যার জন্য তুমি হেজিটেট করছো সে তো এখন নেই, তাহলে তোমার আপত্তিটা কোথায়? কিন্তু তুমি। আমি জানি, অনেকদিন আগেই জানি, কিন্তু পাস্ট ইজ পাস্ট, আমাদের মধ্যে তো কোনো প্রবলেম নেই। কিন্তু তুমি মনের সঙ্গে অতটা যুক্ত করো না, তাতে নিজেই ক্লান্ত হয়ে পড়ো। আমি পঙ্কজদার দলের নাটকের কাজটা করবো না। দলটা একসঙ্গে তোমারও ছিল। ছিল, কিন্তু এখন আর নেই। আমাকে নিয়ে ওদের এই খেলাটা আমি খেলতে দিতে না। তুমি আবার ভুল করছো। কিসের ভুল? আমার একটা সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, আমি তাদেরকে ঠকাতে চাই না। তাদেরকে তুমি আগেও ঠকাওনি, এখনো ঠকাচ্ছ। ভালোবাসাটা কোনো অপরাধ নয়, কিন্তু সেটাকে আঁকড়ে ধরে তুমি তোমার সংসার, স্বামী, সন্তানের থেকে কোনোদিন কোনো কাজে অবহেলা করো না। কোনো কর্তব্যে তোমার গাফিলতি ছিল না, আজও নেই। আমি ডক্টর সঞ্জীবন সেন, আমার স্ত্রী, আমার সহধর্মী, আমার জীবন সাথী রুচিতা সেনকে এই বলে হ্যাটসাপ জানাই। তুমি শুধু মানব, তুমি একজন শিল্পী। শিল্পীর প্রতি তোমার ফোকাস করাটাও সংসার করার মধ্যে জরুরি। ভয় দিও না কমরেড, আমি তোমার পাশে আছি। দাঁড়াও, তোমাকে একটা কবিতা শোনাই। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে,
আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। তুমি এত সুন্দর কবিতা বলো, মাও বলতো জানো, এখন আর বলে না। কেন? জানি না, মা তো আগে নাটকও করতো, গানও গাইতো। আর এখন? ছাড়ো তো ওসব, তুমি কুকিজটা খাও, দারুণ টেস্ট। আমার মা কিন্তু রান্নাও দারুণ করে। আয় নিবি আয়। শোন পঙ্কজদা, শোন, একটু ভেবে দেখ দাদা, রুচিরা রাজি হয়েছে, তুই যদি এই টাইমে যদি এনাকে নিয়ে পড়িস তাহলে কিন্তু সব ঘেটে যাবে দাদা। কিছু হবে না, তাও আমি ঠিক ম্যানেজ করলাম। চল চল এখন চল। সত্যি বলছো? সত্যি। তুমি যদি আমার কথা শুনে চলো তাহলে আমি তোমাকে তৈরি করে দেবো, তখন তোমারও মায়ের মতো নাম হবে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি আমার দিকে ফেরো তো। আস্তে আস্তে কি করছো? আমি আর পারছি না যে। স্যার আপনি নিবিড় আঙ্কেল আছো? এসো এসো, ভেতরে এসো। তুই কতক্ষণ এখানে? এই তো কিছুক্ষণ। পঙ্কজ বস। না বসবো না, একটা কথা বলার জন্য এসেছি। কি বলছি, তুমি যখন এসেই গেছো তাহলে প্রোডাকশনের দায়িত্বটা তুমি নাও না। হ্যাঁ কবির, তুমি তো আগে এই দলেরই ডিরেক্টর ছিলে, এখন যখন আছোই। কি রে, তুই কবিতাকে নাম ধরে ডাকিস? হ্যাঁ, আমরা বন্ধু তো। আমি তো ওর কাছ থেকে তোর বাড়িটা চিনলাম, এখানে এসে তো কিছুই চিনতে পারছিলাম না। ও আচ্ছা আচ্ছা, তুই যে কবিতাকে চিনিস এটা তো আগে বলিসনি। আলাপ আছে কি বলছেন, এই তো কদিন হলো আলাপ হলো। আর কবিরও তো বলেছিল আপনাদেরকে না জানাতে, ওই নাকি আপনাদের সারপ্রাইজ দেবে। সারপ্রাইজটা সত্যি সারপ্রাইজই হলো। শোনো, ওই তাহলে তোমাকে রিহার্সালের ডেটার টাইমটা জানিয়ে দেবে, বুঝলে? চলি। আরে চলে যাচ্ছিস তুই? এতদিন বাদে আমার ফ্ল্যাটে এলি, একটু চা হয়ে যাক। না থাক, আজ আর ইচ্ছে করছে না। ওর মা কে জানো? রুচিরা। ও রুচিরা ডাক্তারবাবুর মেয়ে। নিবিড় আঙ্কেল এভাবে বললো কেন? মা তো এইভাবে নাটক করতো। কি হয়েছিল তোমার সঙ্গে মায়ের, বলো বলো। তোমার মায়ের সঙ্গে আমার, বলো বলো কবির, তোমাকে আজকে বলতেই হবে। আপনার মায়ের চেক আপ ডেটটা যেন কবে? নেক্সট উইকে তো? ওকে ঠিক আছে, তখন আসুন, তখন কথা হবে, কেমন? এখন রাখছি। তুই এখন নার্সিং হোমে? বাকি তোমার সাথে আমার কথা আছে। কি কথা? কি হলো বল? তুমি কবির সামনে চেনো? না চিনি না, কিন্তু জানি। বাকি তুমি সব জেনে? মাম, তুমি আমার মেয়ে, আমার আর রুচিরা মানে তোমার মায়ের ভালোবাসার সন্তান। এতে কি তোমার কোনো সন্দেহ আছে? না বাপি, কিন্তু মা তো তোমায় ঠকিয়েছে। শাট আপ, হোল্ড ইওর টাং। তোমার কি কখনো মনে হয়েছে তোমার মায়ের আমার প্রতি ভালোবাসা, কর্তব্যে কোনো অভাব আছে? না বাপি, সেরকম কিছুই আমি কখনো দেখিনি, বুঝিনি। কিন্তু কোনো কিন্তু নেই, ভালোবাসা কোনো অপরাধ নয়, এটা ভগবানের আশীর্বাদ। হ্যাঁ, প্রথম জীবনে অনেকেরই হয়তো ভালোবাসার পূর্ণতা পায় না, তাই বলে কি তার জীবনটা ব্যর্থ হয়ে যাবে? সে আর ভালোবাসতে পারবে না, সে নতুন করে সংসার করতে পারবে না। বাড়ি গিয়েছিলি না সোজা এখানে আসিস? শোন, আমাদের ক্যান্টিনে না খুব ভালো এগ মাটন রোল পাওয়া যায়, যা খেয়ে আয়। আমার মাত্র কয়েকটা পেশেন্ট বাকি আছে, তারপর মাপ মিটিতে একসাথে বাড়ি ফিরবো। আর শোন,
তোর মাকে একটা ফোন করে দিস, তোর মা কিন্তু খুব চিন্তায় আছে। বাপি, কাছের মানুষের সব ভুল ক্ষমা করে দিয়ে তাকে আপন করে নেওয়াটাই বোধহয় সত্যিকারের ভালোবাসা। তোমাকে দেখে তাই মনে হয়। আই এম প্রাউড অফ ইউ মাই বাপি। আই লাভ ইউ। আই অলসো লাভ মাই পক্কা বুড়ি। শোনো, তোমরা এতদিন কবির সান্যালের নাম শুনেছ, কিন্তু চোখে দেখোনি। ইনি হলেন আমাদের কবির সান্যাল, আমাদের এই নাটকের দলটির প্রতিষ্ঠাতা। তিনি অনেক দিন পর, মানে অনেক বছর পর ফিরে এসেছেন। এবারের নাটকটি তিনিই আমাদের ডিরেকশন দেবেন। পঙ্কজ আমার ছোট ভাইয়ের মতো, ও যতটা বলছে ততটা নয়। আসলে আমি, পঙ্কজ আর নিবিড় আমরা তিনজনে মিলেই দলটা শুরু করেছিলাম। আমাকে কাজের প্রয়োজনে বাইরে চলে যেতে হয়েছে, তাই এই দলের যা যে অ্যাচিভমেন্ট তার বেশিরভাগটাই প্রাপ্য পঙ্কজ, নিবিড়ের এবং তোমাদেরও। আপনাকে পেয়ে আমরা বেশ লাভবানই হলাম। বলে কি, আমি কিন্তু বেশি দিনের জন্য কলকাতায় আসিনি, তাই এই দলের ডিরেক্টর পঙ্কজই ছিল, আছে এবং থাকবে। কবিরদা, আমার একটা সাজেশন ছিল। কি? পরের নাটকের ডিরেকশনটা কিন্তু নিবিড়ই দেবে। নিবিড় কিন্তু পোস্টটা ডিজার্ভ করে। না না, আমি ডিরেকশনে কি জানি, ও আমি পারবো না। তোর দরকার হলে আমি তোকে হেল্প করব, কিন্তু পরের নাটকের ডিরেকশনটা কিন্তু তোকেই দিতে হবে। হ্যাঁ নিবেদিতা, তুমি না বলছো কেন? তুমিও পারবে। অভিমানটা ভালো, মানুষকে লক্ষ্য স্থির করতে সাহায্য করে, কিন্তু অভিমানটা যদি শুধুমাত্র অভিমানে না থাকে তাহলে কিন্তু জেলাসি, সেটা কিন্তু ক্ষতিকারক নিজের পক্ষে এবং সকলের পক্ষে। ব্যক্তিগত অভিমানগুলো একটু হালকা করে দেখতে শিখতে হয়। আমরা সবাই ভুল করি, কিন্তু ভুলটা ভুলি, শুধরে নেওয়ার সময়টা যেন পেরিয়ে না যায়, তাহলে ফেরার রাস্তাটাও কিন্তু বন্ধ। এ কি মাম, ওখানে দাঁড়িয়ে রইলি কেন? হয় এবারে তাহলে নাটকের রিহার্সালটা শুরু করি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা। আহাজিয়ে বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহাজিয়ে বসন্তে। এই যে ভাই শোনো, কি যেন নাম তোমার? ময়ূর। হ্যাঁ, আর তুমি? দেবলীনা। গ্রুপ থিয়েটারে অভিনয় করাটাই মেন কাজ নয়, এর আগেও পরে প্রচুর কাজ থাকে, সেগুলো করাটাও কিন্তু থিয়েটারের অঙ্গ। সরি স্যার। এই মাম, কিছু জিনিস তো আমাকেও দিতে পারিস। হ্যাঁ ঠিক আছে, পাপাই আছে। হয়ে গেছে, পরের দিন করো। আসি স্যার। আমি আসি রে পঙ্কজ। চলে কি গো? আরে নিচে চলো, চা বানাবো। এ পাপাই, জেঠুকে নিচে নিয়ে যা। চলো জেঠু। দেবলীনা, এই দেবলীনা, এই দেবলীনা। বাবা, কখন থেকে তোর পেছনে পেছনে ডাকতে ডাকতে দৌড়তে দৌড়তে আসছি, তুই শুনছিসই না। সরি, আর ভুল হবে না। আমি ভালো অভিমানটা জানি, খারাপটা জানি না, আর সেটা জানতেও চাই না। বাবা, কবির স্যারের কথাটা কপি পেস্ট করে দিলি? ভালো কথার কোনো কপি পেস্ট হয় না রে, সে ঈশ্বরই বলুক, শয়তানি বলুক বা মানুষ। জানিস, কবির স্যারের থেকে একটা দারুণ জিনিস শিখলাম রে। কি? ব্যক্তিগত অভিমানগুলোকে হালকা করেই দেখতে হয়। ভুলটা শুধরে নেওয়ার সময়টা পেরিয়ে যাওয়ার অনেকটা আগেই। এটা রাস্তা, পাবলিক প্লেস। ও সরি সরি। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। বাহিরে হয়ে এসো, বাহিরে হয়ে এসো, তুমি যে আছো অন্তরে,
এসো আমার ঘরে। আচ্ছা জেঠু, তুমি স্পেস সম্পর্কে কিছু জানো? না, তেমন কিছু জানি না, কিন্তু এটুকু জানি আজ পর্যন্ত মহাকাশ সম্পর্কে যা যা আবিষ্কার হয়েছে তার থেকে অনেক বেশি কিছু এখনো আবিষ্কার হতে বাকি আছে। আচ্ছা, স্পেস সম্পর্কে যা কিছু সব কি নাসাতেই হয়? না না, শুধু নাসা কেন, পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই মহাকাশ বিজ্ঞানের গবেষণা হয়। নাসা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় স্পেস স্টাডি সেন্টার। বাবাই যাও, এবার একটু পড়তে বসো, আমরা জেঠুর সঙ্গে একটু কথা বলি। না হলে জেঠুকে তো নাসা পর্যন্ত নিয়ে যাবে। জেঠু, তুমি কিন্তু রোজ আসবে, তোমার সঙ্গে ডিসকাস করলে অনেক কিছু জানতে পারবো। তোর বিষয়ে জেঠু কিন্তু বিদ্যাসাগর, আমি এর থেকে বেশি কিছুই জানি না। তুমি এখন যা জানো আমাকে বলো, আমি যখন স্পেস নিয়ে স্টাডি করবো তখন তোমাকে সব বলে দেবো। পাপাই দাদা, চা তো ঠান্ডা হয়ে গেল। নিবিড়ের ডিরেকশন দিতে আপত্তি কিসের? নিবিড়, আমি যতটুকু নাটক বুঝি বা জীবন বুঝি, তাতে আমার মনে হয় প্রত্যেক মানুষের নিজস্ব কিছু ক্যারিশমা আছে, সেটাতে শান দিলে তরবারি আরো ধারালো হয়। দাদা, তবে আমার মনে হয় ও পারবে। হ্যাঁ, পারবে না সে কথা তো আমি বলিনি। দাদা ছাড়ো না এসব প্রসঙ্গ। প্রসঙ্গটা এখন খুব প্রাসঙ্গিক। নিবিড়, তুই কিন্তু দলের ফাউন্ডার মেম্বারদের মধ্যে একজন। তোর মনের গভীরে লুকিয়ে থাকা উষ্মা, দ্বন্দ্ব বা হিংসা দলটার ক্ষতি করবে। তোর মতো এত ভালো অ্যাক্টর পঙ্কজও নয়। পঙ্কজ কিন্তু বড় কাস্টিং করলেও অ্যাক্টিং এ কোনো প্রাইজ পায়নি, যেটা তুই পেয়েছিস, তাও একবার নয় কয়েকবার। আমার মনে হয় তোর নিজের অ্যাক্টিং এবং দলগত অ্যাক্টিং এর উপর তোর বেশি নজর দেওয়া উচিত। সে ব্যাপারে কিন্তু আমি কোনো গাফিলতি করি না দাদা। হ্যাঁ জানি, সেই জন্যই তো বলছি, পঙ্কজ ডিরেকশন দিলেও তোকে বাড়তি দায়িত্ব নিয়ে ছেলে মেয়েদের তৈরি করতে হবে। সেটা কিন্তু তুই করতেই পারিস, ইনফ্যাক্ট তুই করতে পারিস। অ্যাক্টিং এ তুই কিন্তু মাস্টারপিস। এটা তোমরা বাড়িয়ে বলছো কিন্তু দাদা। ঠিক আছে, এবার অ্যাক্টিং এর দিকটা আমি দেখবো। খুশি তো? এবার আমি বেরোবো, অফিসে কিছু ডকুমেন্ট আপডেট করতে হবে। চলো দাদা, আমি তোমার সাথে বেরিয়ে পড়ি। দাদা, দোলের দিন কিন্তু একটা পুরো রিহার্সাল রেখেছি। দোলের দিন? হ্যাঁ, কেন তোমার কোনো অসুবিধা আছে? না, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু দলের ইয়ং স্টাফেরা রাজি আছে তো? রিহার্সালের পর নাচ গান আবির খেলা হবে তো? রুচিরাও তো আসছে। ও, তোদের কাছে আমার একটা কথা বলার ছিল, কনফেশন করা হচ্ছিল। তোদের মনেও প্রশ্নটা আছে, করতে পারছিস না আমি বলে। মামকে সেদিন আমার ঘরে দেখে তোরা চমকে গেছিস। নারীদের মতো প্রত্যেক পুরুষেরই একটা গভীর স্নেহ থাকে, কখনো ভাই, কখনো স্বামী, আবার কখনো বাবা। ইচ্ছে থাকলে আমি মামের বায়োলজিক্যাল ফাদার হতে পারবো না, আর একটা বয়স পর সব পুরুষ মানুষই সন্তানের অভাব ফিল করে। চলি। মমতা, চলি আমি। দাঁড়াও দাদা, আমি যাবো। এ কি, তুমি এখন? তোমার সঙ্গে কথা আছে। এসো এসো, ভেতরে এসো। আজ তোমার কলেজ ছুটি? না, আমি যাইনি। সে কি, কেন? বললাম না তোমার সাথে কথা আছে। হ্যাঁ শুনছি, তার আগে তো তুমি বসো। খুব জরুরি কথা কি? হ্যাঁ, কলেজের ক্লাসের থেকেও জরুরি, হয়তোবা জীবনের থেকেও। বুঝতে পারছি, মাথাটা খুব গরম, একটু ঠান্ডা চলবে? দরকার নেই,
আমরা কথা বলি। ঠিক আছে, বলো। তুমি না মা, কে কাকে রিজেক্ট করেছিল? আমরা কেউ কাউকে রিজেক্ট করিনি। তাহলে তোমাদের বিয়েটা হলো না কেন? আমাদের দৃষ্টিভঙ্গিটা আলাদা ছিল। তাহলে প্রেমে পড়েছিলে কিভাবে? তুমি ছোট আছো, এখন সবটা বুঝবে না। ছোট ছিলাম, এখন আর নেই। তুমি বলতে পারো। আমি বিয়ে করে ব্যাঙ্গালোরে সেটেল হতে চেয়েছিলাম, তোমার মা সেটা চাইনি। মাকে বোঝাওনি কেন? তোমার মা বুঝতে চাইনি। মিথ্যে কথা। তুমি এত বড় ডিরেক্টর, সবাইকে চরিত্র বোঝাতে পারো, আর এটা বোঝাতে পারো না? তোমার মা তখন অ্যাক্টিং ক্যারিয়ারের তুঙ্গে, গানেও খুব নাম ডাক। তোমার মা কলকাতা ছেড়ে যেতে চাইনি। তাহলে মা অ্যাক্টিং সিঙ্গিং সব ছেড়ে দিলে কেন? কলকাতার লবিবাজিতে তোমার মা পেরে ওঠেনি। আর তুমিও বোঝাতে পারোনি। কলকাতা যে মাকে জায়গা দেবে না সেটা তুমি নিজে তো বোঝাছিলে। নিজের কাছের মানুষকেই যদি বোঝাতে না পারো, তাকে ছেড়ে চলে যেতে হয়, তাহলে তোমার বাকি সব তো মিথ্যে। মিথ্যে তোমার নাম যশ। শিল্পী হিসেবে তুমি মহান হতে পারো, কিন্তু মানুষ হিসেবে নয়। আমাদের বন্ধুত্বের প্রথম দিকে আমি বলেছিলাম আমি তোমার কাছে শিখতে চাই, আমি শিল্পী হতে চাই। কিন্তু এখন আমি বলছি আমি আগে মানুষ হতে চাই, প্রমিস বজায় রাখার মতো মানুষ, আমার বাপির মতো। তোমাকে জানিয়ে রাখি, বাপি তোমাদের সব কথাই জানে, কিন্তু আমাদের কাউকে কোনোদিন কিচ্ছু জানায়নি। ও, কিন্তু একা একা কি প্রমিস রাখা যায়? আমি কিন্তু এখনো জানি তো, হয়তো তোমাদের ভালোবাসা পূর্ণতা পায়নি, সেই দ্বন্দ্বে তোমরা নিজেদের শিল্পী সত্তাটাকে নষ্ট করে দেবে। ফিরে এসো কবির, নিজের শিকড় ছিঁড়ে যেও না। এই আস্তে আস্তে, এই কারোর কোনো বুঝতে কিছু অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে, তো তাহলে আর মাত্র 2 দিন আমাদের বাকি আছে। এই 2 দিনে কেউ যেন আর কোনো রিহার্সাল কামাই করিস না। হ্যাঁ ঠিক আছে, ওকে। এই চল চল, তাহলে আজকে বসন্ত উৎসবটা শুরু হলো। বলছি রুচিরা, একটা গান কর না, তাহলে রং খেলার মজাটাই পাল্টে যাবে। এখন কি আমি গান গাইতে পারি নাকি? কবে ছেড়ে দিয়েছি গান, সব ভুলে গেছি। করো না মা প্লিজ, অনুপম রায়ের ওই গানটা বসন্ত এসে গেছে, করো করো প্লিজ প্লিজ একবার করো করো। রুচিরা, সাঁতার সাইকেল যেমন ভোলা যায় না, তেমনি গানটাও ভোলা যায় না। যা তা হবে কিন্তু পঙ্কজদা। হয় হোক না, শুনবো তো আমরাই। করো না, দরকার হলে আমরাও তোমার সাথে বেসুরো গলা মেলাবো। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, তারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজে, মরমে উঠিল বাজে, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাথা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
বসন্তে অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি, হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে। সেই বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে, তোমার কাছে, আমার কাছে। বসন্ত এসে গেছে, থাকতো ভুবনে ধুলি মাখা চরণে, মাথায় নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। কবিতা, আরে এত দেরি করলে কেন? ডাক্তার বাবু, আপনি যে সত্যি সত্যি আসবেন এটা কিন্তু ভাবতে পারিনি। আমাকে এই কারণে তোমরা ডেকে পাঠিয়েছিলে? ছি পঙ্কজদা, আমি ভাবতেও পারিনি তুমি। সরি, আমি চলে যাচ্ছি। কবির বাবু, যে বসন্ত পেরিয়ে এসেছেন তাকে অস্বীকার করবেন না। ভালো হোক বা মন্দ হোক, বসন্ত বসন্তই। এসো রুচিরা, আসো। মাম, আপনি শুধু শরীরেরই ডাক্তার নন, মনেরও। অবশ্যই আপনার মনের অসুখটাও সারিয়ে দিতে পারি যদি আপনি চান। আপনি যে উদ্দেশ্য নিয়ে কলকাতায় এসেছেন সেটা ডিলিট করে দিন। ফ্ল্যাট বিক্রি বন্ধ থাকুক, দরজাটা থাকুক খোলা। মানে আপনি জবে ফিরে যেতেই পারেন, কিন্তু এ শহর ছেড়ে যাবেন না। এ শহর আপনার। শিল্পী হিসেবে এ শহর আপনার কাছে আরো অনেক অনেক বেশি কিছু দাবি করে। এই নে নে, আমি নে সবাই, আমি নে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, তারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজে, মরমে উঠিল বাজে, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।